সবাইকে স্বাগত জানাচ্ছি দেশ সাম্প্রতিক অনুষ্ঠানে। নিবেদন করছে RIL অ্যাঙ্গেল চ্যানেল স্কয়ারবার। আমি সোনিয়া হক আপনাদের সাথে আছি এবং আজকে আলোচনার বিষয় রেখেছি ভোটের চ্যালেঞ্জ, জোটের চ্যালেঞ্জ। এবং এই বিষয়টি নিয়ে কথা বলতে আমার সাথে আজকে স্টুডিওতে যুক্ত হয়েছেন শহীদউদ্দিন মাহমুদ স্বপন, সাধারণ সম্পাদক, জাতীয় সমাজতান্ত্রিক দল JSD, এবং আমার সাথে যুক্ত হয়েছেন ইঞ্জিনিয়ার শফিউল আলম তালুকদার, রাজনীতি বিশ্লেষক। দুজনকে স্বাগত জানাচ্ছি। এবং যেমনটা বলছিলাম, আজকে আমরা আলোচনা করব ভোটের চ্যালেঞ্জ, জোটের চ্যালেঞ্জ এই বিষয়টি নিয়ে। আমি একটি একটা ছোট্ট খবর দিয়ে শুরু করতে চাই, একটা নিউজ আপডেট। সেটা হলো ব্রাহ্মণবাড়িয়া 6 মানে বাঞ্ছারামপুর আসনটি যুগপৎ আন্দোলনের শরিক গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকিকে ছেড়ে দিয়েছে বিএনপি। তবে নির্বাচনী মাঠে আছেন বিএনপির 2 বিদ্রোহী প্রার্থী। দল থেকে বহিষ্কার করা হলেও বিদ্রোহী এক প্রার্থীকে সমর্থন দিয়েছেন আরেক বহিষ্কৃত নেতা। সাকিকে ঠেকাতে তারা একজোট হয়েছেন। আমরা আলোচনা করব ভোটের চ্যালেঞ্জ, জোটের চ্যালেঞ্জ এই বিষয়টি নিয়ে। আমি শুরুতেই শহীদউদ্দিন মাহমুদ স্বপন আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করতে চাই। এই যে ভোটের মাঠে জোটের যে খেলা, এটা আমরা বহুদিন ধরে দেখে আসছি। এক দল আরেক দলের সাথে যখন জোটবদ্ধ হয়ে বা সমঝোতার ভিত্তিতে নির্বাচন করে, তখন সেটি আসলে ভোটের মাঠে এক আলাদা ধরনের সমীকরণ তৈরি করে এবং সেই সাথে বিদ্রোহী প্রার্থী তৈরি হওয়ার এক ধরনের সম্ভাবনা দেখা যায়, আশঙ্কা দেখা যায়। এবং সেটা কিন্তু এবারের ইলেকশন, যেহেতু 2026-এর ইলেকশনটি খুব ইম্পর্ট্যান্ট একটা ইলেকশন, খুব স্পর্শকাতর এবং ভিন্ন প্রেক্ষাপটে হতে যাচ্ছে, সেক্ষেত্রে এই নির্বাচনে তো অনেকেই প্রার্থী হতে চেয়েছেন, তারা সকলেই প্রায় এখন বিদ্রোহী প্রার্থী কিংবা স্বতন্ত্র প্রার্থী হয়ে গেছেন। এই যে জোটের যে জোটবদ্ধ হয়ে নির্বাচন করার বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? কেন দলগুলো জোটবদ্ধ হচ্ছে? শুরুটাই যদি এভাবে করতে চাই, শহীদউদ্দিন মাহমুদ স্বপন। ধন্যবাদ আপনাকে, আমার ভাই। আপনাকে ধন্যবাদ, শুভেচ্ছা জানাচ্ছি যারা দেখছেন সবাইকে। আপনি শেষে যে কথাটি বলতে চাইলেন যে 26-এর নির্বাচন যে অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন, এটা দিয়ে এই কথাটা বলতে চাই যে বাংলাদেশের জন্মের পরে 2026-এর ফেব্রুয়ারিতে যে নির্বাচনটি অনুষ্ঠিত হতে যাচ্ছে, আমাদের বিবেচনায় এবং বাংলাদেশের সকল গণতান্ত্রিক মানুষের বিবেচনায় এটি একটি গুরুত্বপূর্ণ নির্বাচন। এই বিবেচনায় এটি শুধু একটি ক্ষমতার হাত বদলের নির্বাচন নয়, এর মধ্য দিয়ে দীর্ঘ সময়ের যে ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে আমরা যে লড়াই করেছি, শাসকের বিরুদ্ধে লড়াই করেছি, এবং যে ফ্যাসিবাদী ব্যবস্থার উপরে দাঁড়িয়ে সেই ফ্যাসিবাদ তন্ত্র কায়েম করা হয়েছিল, সেই ব্যবস্থাটাকেও আমরা উচ্ছেদ করতে চেয়েছি। এবং সেই উচ্ছেদ করবার লক্ষ্যেই সকল রাজনৈতিক দলসমূহ জুলাই সনদ তৈরি করেছে, স্বাক্ষর করেছে, এবং আগামী নির্বাচনের প্রাক্কালে এই জুলাই সনদের পক্ষে জনগণের সম্মতি নেওয়ার বিষয় আছে। এবং নির্বাচন পরবর্তী সময় একটি সংবিধান সংস্কার সভা হিসাবে আগামী পার্লামেন্ট এই জুলাই সনদকে অনুমোদন করবে এবং এর মধ্য দিয়ে ক্ষমতার যে ভারসাম্য রক্ষা করা অথবা ফ্যাসিবাদ ফিরবার সমস্ত ফাঁকফুকুরগুলোকে বন্ধ করবার জন্য অথবা ফ্যাসিবাদ তন্ত্র চিরতরে এটিকে দাফন করে দেওয়ার জন্য যে সাংবিধানিক সংস্কারগুলো দরকার, সেই সংস্কারগুলো এই নির্বাচনের প্রাসঙ্গিক। সেই ক্ষেত্রে আমার একটু হতাশার জায়গা আছে, এমন যে এতটা গুরুত্বপূর্ণ একটি বিষয় দীর্ঘ অনেকগুলো মাস ধরে আমরা জাতীয় ঐক্যমত্য কমিশনে কথা বলেছি, আমরা রাজনৈতিক দলগুলো একসাথে বসে কথা বলেছি। আমরা প্রথমে যেটি দ্বিমত করেছিলাম, পরবর্তী সময় দেখা যাচ্ছে যে আমরা সেটাতে একমত হয়েছি। এইভাবে দীর্ঘ প্রক্রিয়ার মধ্য দিয়ে বাংলাদেশের ইতিহাসে একটি রাজনৈতিক দলিল তৈরি হয়েছিল জুলাই সনদের মধ্য দিয়ে, এবং কারো সম্মতি, নোট অফ ডিসেন্ট সব কিছু মিলিয়েই গণতান্ত্রিক উত্তরণের একটি ভিত্তি তৈরি হয়েছিল। এবং সেই লক্ষ্যে একটি গণভোট হবে এবং এই গণভোটে জনগণ ম্যান্ডেট দিবে যে এই সংবিধান সংস্কারের মধ্য দিয়ে আমরা আর বাংলাদেশের কোনো ফ্যাসিবাদতন্ত্র দেখতে চাই না। দুর্ভাগ্যের বিষয় হচ্ছে যে আপনি জোট এবং ভোটের যে রাজনীতির কথা বলছেন, সেই রাজনীতিতে এসে আমরা এখন দেখছি যে গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আমরা দীর্ঘ সময় ধরে কথা বললাম এবং বাংলাদেশকে নতুনভাবে বিনির্মাণ করবার জন্য একটি গণতান্ত্রিক শাসন ব্যবস্থা তৈরি করবার জন্য আমরা কথা বললাম, সেটি কিছুটা অপ্রাসঙ্গিক হয়ে গেছে। কেন মনে হচ্ছে অপ্রাসঙ্গিক? মনে হচ্ছে এই কারণে, আপনি দেখছেন যে ভোট রাজনীতিতে সবসময় এমন হয় না যে তা নয়, ভোট যখন আসে তখন ভোটের নানা সমীকরণ তৈরি হয়, কিন্তু এমনটি আমরা খুব কম দেখেছি যে নিজের দল বিলুপ্ত করে দিয়ে আরেক দলে যোগদান করা, নিজের দল থেকে পদত্যাগ করে আরেক দলে যোগদান করা,
অথবা শুধু পার্লামেন্ট সদস্য হওয়ার লক্ষ্যে সমস্ত নীতি নৈতিকতা আদর্শিক জায়গাগুলোকে বিসর্জন দিয়ে যেভাবে লম্পজব্য হচ্ছে, এটি জুলাই অভ্যুত্থানের চেতনা যদি বলেন যে নতুন বাংলাদেশ বিনির্মাণ করবার যে প্রত্যাশা এবং আকাঙ্ক্ষা এবং আমাদের যে মনস্তাত্ত্বিক জায়গায় যে পরিবর্তন হওয়ার কথা ছিল, আমরা যে রাজনীতি দিয়ে মোকাবেলা করব, নিজের আদর্শিক জায়গায় থেকে আমি সেই যুদ্ধে অবতীর্ণ হব, সেই জায়গাটা তো ক্রমশ হারিয়ে যাচ্ছে বলে মনে হচ্ছে। এবং যেই মানুষের ভিতরে যে অভ্যুত্থানের যে চেতনা, সেটা ক্রমশ দুর্বল হচ্ছে এবং এক ধরনের লাভজনক একটি পদায়ন লক্ষ্যে পার্লামেন্ট সদস্য হওয়া যে অতীত সময় আমরা দেখেছি, এটি একটি ব্যবসায়িক কর্মকাণ্ডের অংশ হিসাবে দেখবার যে সুযোগ তৈরি হয়েছিল, সেটি মনে ফিরে আসবার একটা মানে রাজনীতি ব্যবসার একটা জায়গায় পরিণত হয়েছে এবং গণতন্ত্রকে আমরা টাকা দিয়ে এখন কিনতে পারি। সেই জায়গা থেকে আমরা সেই জায়গা থেকে ঘুরে দাঁড়াবার চেষ্টা করেছিলাম, সেই জায়গাটা থেকে উত্তরণ করবার চেষ্টা করেছিলাম। আমি বলছি না যে এটি এখন হারিয়ে গেছে, কিন্তু ক্রমশ দেখা যাচ্ছে সেটি হচ্ছে যে আমরা যারা এই জুলাই গণ অভ্যুত্থানের অংশীজন, যারা রাজপথে লড়াই করেছি, যুদ্ধটা করবার চেষ্টা করেছি, বিভিন্ন জোটে গিয়ে আসলে বিলীন হয়ে যাচ্ছে। বিভিন্ন জোটে যাওয়ার কোনো আপত্তি করছি না, আপনার ভোটের সমীকরণ হতে পারে, সমঝোতা হতে পারে, কিন্তু বিলীন হয়ে যাওয়া অথবা জ্ঞানতেন প্রকারে কোনো রকম আদর্শিক জায়গায় কোনো কিছু বিবেচনা না রেখে শুধুমাত্র একটি আসন সমঝোতার লক্ষ্যে বিলীন হয়ে যাওয়ার বিষয়টা আমার কাছে আগামী দিনের গণতান্ত্রিক রাজনীতির জন্য, আদর্শিক রাজনীতির জন্য, একটা সুস্থ রাজনৈতিক সংস্কৃতি বেড়ে উঠবার জন্য সুখকর মনে হচ্ছে না। এই প্রশ্নটাতেই আমি আসলে ইঞ্জিনিয়ার শফিউল আলম তালুকদার আপনার কাছে চলে যেতে চাই। সেটি হলো যে আমরা দেখেছি যে বিভিন্ন এই জোট গঠন করতে গিয়ে কিংবা যেহেতু এবার মানে এই যে জোটগুলো হচ্ছে, সেই জায়গাগুলোতে দেখা যাচ্ছে যে নিজেদের দল, যেমনটা বলছিলেন শহীদুদ্দিন স্বপন, সেটা হলো যে নিজেদের দল বিলুপ্ত করে অনেকে দেখা গেছে যে আরেক দলে যোগ দিয়ে সেই দলের প্রতীক নিয়ে নির্বাচন করছে, কিংবা এই সুবিধাটুকু পাওয়ার জন্য তারা নিজেদের যে আদর্শ, রাজনৈতিক আদর্শ, সেটাকে বিলুপ্ত করে দিচ্ছে, অথচ তাদের দলও কিন্তু কাজ করছে। হ্যাঁ, শুধুমাত্র দু একটি আসনের জন্য বা দু একটি সিটের জন্য, সমঝোতার জন্য তারা সেখানে নিজেদের আদর্শকে, রাজনৈতিক আদর্শকে বিলীন করে দিচ্ছে। এই যে বিলীন হয়ে যাওয়ার বিষয়টি বলছি, এটি আসলে বাংলাদেশের রাজনৈতিক চর্চার জন্য, মানে শুধু যদি রাজনীতির দিকেই ফোকাস করি, আমরা একটা সুস্থ রাজনীতি চাই বা রাজনৈতিক পরিবেশ চাই, রাজনৈতিক স্বাস্থ্যের জন্য কতটুকু সুখকর বলে আপনার মনে হয়? আপনাকে ধন্যবাদ দেশ টিভির দর্শকদের। এটা ব্যাপক আকারে যদি হতো তাহলে একটা সুখকর নয়। তবে আমি যদি হিসাব করি, এটা কিন্তু খুব যে একটা ব্যাপক আকারে হচ্ছে তা না, এটা দুই একটি কেসে এরকম হচ্ছে। আমরা যদি রাজনৈতিক দল বলি, আমাদের রাজনৈতিক গণতান্ত্রিক চর্চাতে অতিরিক্ত রাজনৈতিক দল হয়ে গেছে। আপনি প্রত্যেকটা লোক ইন্ডিভিজুয়ালি একটা মত প্রকাশ করে, একটা ধারণা বিশ্বাস করে, একটা আইডিওলজিতে বিশ্বাস করে, এবং একই ধরনের আইডিওলজির ভিতরে আবার পার্থক্য হয়। তা আমরা প্রত্যেকে যদি এক একটা তিনজন করে একটা দল করি, তাহলে কিন্তু স্টেবল হয় না। আপনি মার্কিন যুক্তরাষ্ট্র দেখেন, আপনি ইউকেতে দেখেন, অন্যান্য জায়গায় দেখেন, এখানে দলের সংখ্যা 1, 2, 3 ম্যাক্সিমাম। তো সেই হিসাবে আমাদের দল অনুযায়ী মেজর কয়েকটা দল থাকলে কিন্তু চলে, এবং আমাদের মোটামুটিভাবে ভাগ করে নিতে হবে। আমাদের তো একসাথে থাকতে হবে। তো দুই একটা লোক এরকম হলে পারে এটা আসে যায় না। ছোট ছোট দল এরা যদি চিন্তা করেছে যে স্ট্র্যাটেজি হিসাবে নিয়েছে যে তারা মেম্বার, তাদের ভয়েস আছে কিন্তু তাদের লোকবল নাই। আমি একটা কথা বলতে চাই যে সবাই রাজনীতি করলেই যে মেম্বার অফ পার্লামেন্ট হতে হবে এমন তো কোনো কথা নাই। কিন্তু ঠিক আছে, যেহেতু বৃহত্তর দলের একটা কমিটমেন্ট ছিল, যারা তাদের সঙ্গী ছিল স্বৈরাচারী ফ্যাসিস্টদের বিরুদ্ধে যে আন্দোলনে তাদের যে শরিকানা ছিল, তাদেরকে কিছু কমিটমেন্ট ছিল, সেই অনুযায়ী 2-4 জনকে হয়তো প্রোভাইড করেছে তারা সেই হিসাবে। কিন্তু একটা জিনিস কি, বিএনপি একটা, আমরা যেটা দেখতে পাচ্ছি বর্তমানে, বিএনপি একটা বিরাট দল, ম্যাসিভ দল, একটা বিপ্লবী দল। কারণ 17 বছর যে নির্যাতনের পরও এই দলটি টিকে আসে, এখানে কোনো রকম তারা ওই গুপ্ত রাজনীতি করে নাই বা কোনো রকম তার হাইড এন্ড সিক করে, ওপেন রাজনীতি করার চেষ্টা করেছে এবং নির্যাতিত হয়েছে। এবং জানেন যে পৃথিবীর যে কোনো
জায়গাতে যে কোনো ইতিহাস যদি দেখেন আপনি ফ্যাসিস্টদের সাথে কিন্তু নর্মাল পলিটিক্যাল এক্সারসাইজ করা যায় না। অনেকে হয়তো বলতো আমাদের যে আমি দেখেছি যে ফখরুল ইসলাম আলমগীর যখন আন্দোলনের ঘোষণা দিতেন অনেকে তাকে ক্রিটিসাইজ করতেন ঈদের পরে আন্দোলন। ওনাদের এটা বুঝতে পারঙ্গম হয়নি যে এই দলটা কার সাথে আন্দোলন করবে। নর্মাল রেগুলার ইভেন অথরিটেরিয়ান গভর্নমেন্টের এগেনস্টে আন্দোলন করা যায়, হুসেন মোহাম্মদের এগেনস্টে আন্দোলন করা গেছে, কিন্তু ফ্যাসিস্টের এগেনস্টে কিন্তু আন্দোলন করা যায় না। আমরা যখন এই 25শে মার্চের কালো রাত্রে যখন হানাদার বাহিনী ঝাঁপিয়ে পড়লো তখন কি কেউ প্রতিরোধ করেছে? করে নাই। প্রথমেই কিন্তু ঘোষণা আসছে, তারপরে সংঘবদ্ধ হয়ে মুক্তিযুদ্ধে গেছে। কিন্তু নিরস্ত্র জনগণ কখনো অস্ত্রের সামনে যায় না। আপনি বলবেন তাহলে কখন যায়? যায় শুধুমাত্র বিপ্লবের সময় যায়, যখন একটা হিট অফ দ্য মোমেন্ট, একটা বিশেষ পরিস্থিতিতে ওই লোকটা হয়তো নর্মালি অন্য কোথাও এইভাবে যেত না, কিন্তু দেখা গেছে যে সেই সময় সে ইমোশনালি সে চলে গেছে, হয়তো শহীদ হয়েছে বা সাথে আরেকজন আহত হয়েছে। অনেক এরকম আমরা শুনেছি, পুলিশ বলেছে একটা গুলি করি তো একটা যায় তো আরেকটা যায় না। এই ধরনের বিভিন্ন গল্প আমরা শুনি, দেখেছি, শুনছি, এবং আমাদের চোখের সামনে সব ঘটেছে। আর বিএনপির এই বিশাল দলের ভিতরে আপনি মনে করেন বেসিক্যালি তিনবার তো রাজনীতি ইলেকশনই হয় নাই। 14 সালে করে নাই, 18 সালে সেইভাবে হয় নাই, 24 সালে ইলেকশন করতে পারে নাই, আর 9 সালে অনেকে ভয়ে পালিয়ে গেছে 111-এর সেই গভর্নমেন্টের সময়। মানে একটা গ্যাপ তৈরি হয়েছে। এই 4টা ইলেকশন না করার কারণে অনেক ব্যাকলগ হয়ে গেছে, এবং এই 17 বছরে আবার নতুন জেনারেশন চলে আসছে। সুতরাং বিএনপির উপর প্রচন্ড চাপ। তার ভিতরেও তারা যেভাবে কমিটমেন্ট রক্ষা করতেছে, অনেক ছোট ছোট দলকে তারা প্রোভাইড করতেছে। এখন ওই এলাকায় বিএনপির লোক যারা ছিল ক্যান্ডিডেট সঠিক, আসলেই হয়তো দেখা যাবে সে হয়তো যাকে দিছে অন্য দলের থেকে সে হয়তো লোক বলে তেমন কিছু করতে পারবে না, কিন্তু তাকে দেওয়া হয়েছে। কিন্তু আবার এটাও ঠিক, যারা বিদ্রোহ করছে তাদের উদ্দেশ্যে আমি মনে করি যখন কেউ দল করবে দলের সিদ্ধান্ত কিন্তু মানতে হবে। এইটাই রাজনীতি। কিন্তু এবার এটা দেখা যাচ্ছে একটু বেশি হয়েছে, কারণ ওই যে আপনি ব্যাকলগের কথা বললেন এবং এই যে একটা চাপ পড়েছে, এটা নিতান্তই মানে বিএনপির উপর একটা প্রেসার তো ক্রিয়েট করছে নাকি, মানে এই যে আসনগুলো ভাগ করতে গিয়ে। এটা তো ট্রিমেন্ডাস কাজ। এটা আমি বুঝতে পারি না যে বিএনপির যারা নীতি নির্ধারণী, বিশেষ করে ভারপ্রাপ্ত চেয়ারম্যান কিভাবে ম্যানেজ করতেছে। কারণ এই 91 সালেও যারা নির্বাচন করেছে বা তারও আগে যারা নির্বাচন করেছে তারাও ক্যান্ডিডেট। আবার এই যে 4টা নির্বাচন গেল 9 সাল থেকে এই 24 সাল পর্যন্ত, এখানেও কিন্তু প্রতি নির্বাচনে কিন্তু ক্যান্ডিডেট বাড়ছে, মানুষের এক্সপেকটেশন বাড়ছে, সংখ্যা বাড়ছে। এই এতগুলা 4টা 5টা নির্বাচনের ব্যাকলগ একবারে সামাল দেওয়া, এই বিষয়টি তো আসলে সবগুলো রাজনৈতিক দলের ক্ষেত্রেই প্রযোজ্য। একটা বিরতির পর আসি, একটা বিরতির পর এসে নিশ্চয়ই এই প্রসঙ্গগুলো নিয়ে আলোচনা করব। দর্শক, একটা বিরতি নিচ্ছি। RIL অ্যাঙ্গেল চ্যানেল স্কয়ার বার নিবেদিত দেশ সাম্প্রতিকের সঙ্গে থাকুন। বিরতির পর স্বাগত আরেকবার। দেখছেন RIL অ্যাঙ্গেল চ্যানেল স্কয়ার বার নিবেদিত দেশ সাম্প্রতিক। আমি সোনিয়া হক আপনাদের সাথে আছি। ভোটের চ্যালেঞ্জ, জোটের চ্যালেঞ্জ নিয়ে কথা বলছিলাম, এবং এর মধ্যে জানিয়ে রাখতে চাই আমার আরও একজন অতিথি ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি, মহাসচিব জাতীয় পার্টি, তিনিও আমার সাথে যুক্ত হয়েছেন। শামীম হায়দার পাটোয়ারি, আপনাকেও স্বাগত জানাচ্ছি। এবং আমরা যেমনটা আজকে আলোচনা করছিলাম ভোটের মাঠে যে জোটের চ্যালেঞ্জ, সেই বিষয়টি নিয়ে কথা বলছিলাম। এতক্ষণ আমার দুই অতিথি কথা বলেছেন, আপনাকে দিয়ে এই অংশে শুরু করতে চাই। যেমনটা এবারের ভোটে, অর্থাৎ 2026-এর যে ভোট, এত ইম্পর্টেন্ট একটা ভোট, সে ভোটে মানে মাঠের ফসল ঘরে তুলতে সকলেই জোটের দিকে ঝুঁকেছে। আমরা দেখতে পাচ্ছি যে এখন পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপি, জামাতে ইসলামী, জাতীয় পার্টির একাংশ ও বাম দলগুলোর নেতৃত্বে 4টি জোট এবারের নির্বাচনের লড়াইয়ে থাকছে। তবে ভোটের লড়াই জমিয়ে তুলতে বিএনপি ও জামাতের নেতৃত্বাধীন জোটকেই সবচেয়ে বেশি সক্রিয় এবং তাদেরকেই বেশি শক্তিশালী দেখা যাচ্ছে। এর মধ্যে জিএম কাদেরের নেতৃত্বাধীন যে জাতীয় পার্টি, জাপা, তাদের যে এককভাবে নির্বাচন করার সিদ্ধান্ত, এই প্রধান দুই দলের জোটের লড়াইকে এক ধরনের ভিন্ন মাত্রা দেবে বলে অনেকেই মনে করছেন। আপনার মতামত কি? জোট কিছু কিছু দিকে ভালো, তবে জোটের কারণে আসলে অনেক ক্ষেত্রে দলের সক্রিয়তাও কিছুটা বিনষ্ট হয়ে যায়। 91 সালে একটা মৌখিক জোট হয়েছিল জামাত বিএনপির মধ্যে কিছু কিছু আসনে, এটা আমরা শুনেছি, এটা অথেন্টিকলি বলতে পারবো না। 2001 সালে একটা নতুন ধরনের জোট কয়েন করা হলো জামাত বিএনপি, যেখানে জামাতের প্রার্থী থাকবে,
সেখানে বিএনপি থাকবে না, যেখানে বিএনপি থাকবে সেখানে জামাত থাকবে না। এবং সেইখানে একক দল হিসেবে আওয়ামী লীগ সর্বোচ্চ ভোট পেলেও আসন পেয়েছিল মাত্র 58টা। এর ফলে 2008-এও কিন্তু শার্প জোট হয়ে গেল। জাতীয় পার্টিও 2001 সালে একক ভোট করে 14টি আসন পেয়েছিল। এরপরে বাংলাদেশে জোট ছাড়ার ভোটের চিন্তা করার কোনো সুযোগ ছিল না। তবে আমি মনে করি গ্রেটার ইন্টারেস্টে আসলে সকলের আলাদা আলাদা ভোট করা উচিত। কারণ একটা কমিউনিস্ট পার্টির সাথে বিএনপির কন্ট্রাডিকশনই থাকতেই পারে। মৌদুদিবাদের সাথে চরমোনাইতে যাওয়ার কোনো কারণ নাই। শুধুমাত্র ভোটে জেতার জন্য, যেটা জাতীয় পার্টিও করেছে, আওয়ামী লীগের সাথে গিয়েছে, শুধুমাত্র ভোটে জেতার জন্য সম্পূর্ণ উল্টো বলয়ের কারোর সাথে যখন আমি জোট করব, তখন হয় তারটা বিলীন হবে, না হয় আমারটা বিলীন হবে। সবচেয়ে বেশি আশাহত করেছে এনসিপি। এনসিপি একটা তরুণদের দল। তরুণ মানে আমরা প্রগতিশীল, প্রো লিবারেশন ভাবতাম। তারা আন্দোলন করেছে আমাদের চোখের সামনেই। 36 দিনের আন্দোলন আমরা নিজের চোখে দেখেছি। হিউজ স্পটলাইট তাদের উপর ছিল, কয়েকজনের উপরে। আন্দোলনের আগে, আন্দোলনের পিক টাইমে, আন্দোলনের পরের 3 দিন শপথ নেওয়া, সবকিছু মিলায়ে টোটাল স্পটলাইট ছিল যাদের উপরে। তারা হঠাৎ করে চলে গেল জামাতে। তার মানে তারা আগেও জামাতি ছিল, তারা আগেও শিবিরই ছিল, 2-1 ছাড়া। তো এই যে এনসিপির মধ্যে 30-40% প্রগতিশীল ছেলে আশা নিয়ে গিয়েছিল নতুন বাংলাদেশ, উদারতন্ত্রের বাংলাদেশ, লিবারালিজমের বাংলাদেশ, তারা কিন্তু ব্যাপকভাবে মুখ ফিরিয়ে নিল এবং একটা কুঠারাঘাত হয়ে গেল। এবং এটা এই মুভমেন্টটাকেও ধাক্কা দিবে। এবং এনসিপি যদি জামাত করে, এটা কোনো দোষের কিছু না, কিন্তু আপনি করেছেন জামাত, দেখিয়েছেন ভিন্ন কিছু। না, এনসিপি তো বলছে যে তারা এটা আসলে তাদের আদর্শিক কোনো জোট নয়, এটা নির্বাচনী কৌশল এবং নির্বাচনী একটা জোট, জামাতের পক্ষ থেকেও বলা হচ্ছে। আবার 1.5 যুগেরও বেশি সময় ধরে কিন্তু বিএনপির সাথে জামাত জোটবদ্ধ হয়েই বিভিন্ন নির্বাচনে অংশগ্রহণ করেছে। তখন তো বিএনপির মতো নির্বাচন করেছে বা রাজনীতি করেছে, জামাতের মতো রাজনীতি করেছে, তখন এত কথা হয়নি। এনসিপিকে নিয়ে কেন এত কথা একটা হচ্ছে 2001 সালে যে ফরমাল জোটে বিএনপি জামাত গেল, এরপরে জামাতের আজকে কিন্তু 24 বছর লাগলো নিজস্ব সক্রিয় অবস্থান করতে। এবং জামাত এখন পৃথিবীর ইতিহাসের মধ্যে সবচেয়ে শক্তিশালী অবস্থানে আছে, এটা কেউ অস্বীকার করতে পারবে না। আসন কত পাবে এটা কেউ বলতে পারবে না। তবে পাকিস্তান বাংলাদেশের ইতিহাসে জামাত কখনো এত শক্তিশালী ছিল না। মওদুদি সাহেবও মনে এত স্বপ্ন দেখেনি যে এত শক্তিশালী হবে। পাকিস্তানের থেকেও বাংলাদেশের জামাত শক্তিশালী। তো এনসিপি এই যে একবার জামাতের সাথে জড়িয়ে গেল, সে একটা ব্র্যাকেটে ছিল বলে সন্দেহ করা হচ্ছিল, দেখা গেল সে আসলেই ওই ব্র্যাকেটেই আছে। তার আরো 23 বছর লাগবে নিজস্ব সক্রিয়তা বের করে নিয়ে আসতে। তো এটাই আমি বলছিলাম যে তারা যখন আন্দোলনটা করেছে, তারা যখন দল গঠন করেছে, তারা যখন অনেককে অ্যাট্রাক্ট করেছে, তখন তো তারা বলেনি তারা জামাতের সাথে জোট করবে। 1 বছর আগে, 6 মাস আগে যদি বলতো জামাতের সাথে জোট করবে, তখন তার সাপোর্টাররা সিদ্ধান্ত নিত যে আমি কি এক্সটেন্ডেড জামাত ভাষণে যাব নাকি আমি প্রো লিবারেশনে যাব। সেই জায়গাতে এনসিপি কিছুটা প্রতারণার শিকার করেছে। আর এখন এনসিপি যেটা করছে, জায়গায় জায়গায় গিয়ে বলছে জাতীয় পার্টিকে ভোট করতে দেওয়া হবে না, সম্পূর্ণ আচরণবিধির লঙ্ঘন, সম্পূর্ণ। 200+ আসনে জাতীয় পার্টির প্রার্থিতা বৈধ হয়ে গেছে। এখন মার্কা দেওয়াটা একটা ফর্মালিটিস। এই সময় আপনি বলছেন অমুক দলকে ভোট করতে দেওয়া যাবে না। কারো কথায় বলছেন, কারো স্বার্থে আঘাত লাগছে, কারো প্রক্সি হিসাবে কাজ করছে। জাতীয় পার্টির ঠিক অবস্থানটা কি এখন মানে আমি যদি একটু জানতে চাই, এর আগে জাতীয় পার্টিকে নিয়ে মানে জাতীয় পার্টির ভেতরের যে বিভাজনটা ছিল, বিভাজনের কথাই আমরা বলেছি বারবার টক শোতে, যে সেখানে আসলে জনাব জি এম কাদের এবং রওশন এরশাদের মধ্যে 2টি গ্রুপের একটা কথা ছিল। এখন আমরা দেখতে পাচ্ছি যে এখানেও প্রায় 4-5টি গ্রুপ ভেতরে তৈরি হয়েছে জাতীয় পার্টির। একাংশ, অমুক অংশ, তমুক অংশ, অমুকের নেতৃত্বাধীন, তমুকের নেতৃত্বাধীন, অনেক রকমের নাম জুড়ে গেছে জাতীয় পার্টির সাথে। এই জায়গাটাতে সমন্বয় কিভাবে করছেন আপনারা? এই জায়গাটা দেখুন, গত 15 বা 16 মাস ধরে জি এম কাদের বা আমি যেভাবে সরকারের ক্রিটিসাইজ করেছি, যেভাবে অন্তর্ভুক্তি রাজনীতির কথা বলেছি, 71-এর কথা বলেছি, ধর্মীয় বহুত্ববাদের কথা বলেছি, মবের বিরুদ্ধে কথা বলেছি, আমাদের এই অংশটি সাধারণ মানুষের মণিকোঠায় স্থান পেয়েছে। আমরা অনুভব করি আরেকটি অংশ কোনোভাবে সরকারের দ্বারা ইঙ্গিতপ্রাপ্ত হয়ে আশীর্বাদ পুষ্ট হওয়ার সম্ভাবনায় তারা দল ভেঙেছিল অনেক আশা নিয়ে, কিন্তু তৃণমূল জাতীয় পার্টি সেখানে কোনো সাড়া দেয়নি। তৃণমূল জাতীয় পার্টি সাড়া না দেয় তাদের ওই আশাটা ভঙ্গ হয়ে গেছে। যদিও তারা আমাদের খুব সিনিয়র, শ্রদ্ধাভাজন, আমাদের সবাই একসাথে থাকতে পারলে তো অনেক ভালো হতো, কিন্তু রাজনীতি তো খুব নিষ্ঠুর বাস্তবতার খেলা। আনোয়ার হোসেন মঞ্জু আমাদের 14 জন এমপিকে নিয়ে গিয়েছিল, সেই 96 সাল থেকে শুরু করে 97-98, 14 জন এমপিকে। বিশাল রাজনীতিবিদ, বাংলাদেশের সফলতম যোগাযোগ মন্ত্রী,
তোফাজ্জল হোসেন মানিক মিয়ার ছেলে, লিজেন্ড, কোনো সন্দেহ নেই, ইজ এ লিজেন্ড। আজকে কিন্তু তিনি নিজেও 24 সালে হেরে গেছেন এবং তার দলে কোনো একজন ছাড়া কেউ এমপি নেই। তার দল ভেঙার ইতিহাস কিন্তু কখনোই ভালো কোনো ইতিহাস কোনো দলেই আনতে পারেনি। 111-এ তো -2 ট্রাই করে দেখেছে, ফেইল্ড হয়েছে। সো মূল ধারা জিএম কাদেরের নেতৃত্বে সক্রিয় আছে, সচেষ্ট আছে এবং আমরা যেটা করেছি প্যাসিভ রেজিস্ট্যান্স, আমরা আমাদের অফিস রক্ষা করেছি, আমাদের দল রক্ষা করেছি, আমরা কাউকে আগ বাড়িয়ে আগুনে দিতে যাইনি, কাউকে গালিগালাজও করিনি এবং এটার ফলে আমাদের একটু একটু করে দল একতাবদ্ধ হয়েছে, ভোট বেড়েছে, এটা আমরা মাঠে অনুভব করছি, ভোট বেড়েছে। এবং সামনের ভোটে যদি ভোট হয়, এটা নিয়েও কিন্তু অনেকে সন্দেহ আছে ভোট হবে কিনা, অনেক সিমটম এখনো রাস্তাঘাটে আমাদেরকে জিজ্ঞেস করে ভোট হবে তো। তো এটার কারণ হচ্ছে সক্ষমতা এবং সদিচ্ছা। বর্তমান সরকারের ভোট করার সদিচ্ছা কখনোই ছিল না, কারণ ভোটের মাধ্যমে এই সরকার কিছু পাবে না। নির্বাচনে আপনিও একজন প্রার্থী। যে আমি একজন প্রার্থী, আমি দুই আসনের প্রার্থী। লেভেল প্লেইং ফিল্ড বলে কিছু নাই এই মুহূর্তে বাংলাদেশে, কারণ ইলেকশন কমিশন লেভেল প্লেইং ফিল্ডের জন্য কখনো চেষ্টা করে নাই। ডিসি অফিস থেকে কলার ধরে ধাক্কাতে ধাক্কাতে প্রার্থীকে বের করে দিয়েছে। এই এনসিপির কিছু ছেলেপেলে ডিসি অফিসের সামনে অকথ্য ভাষায় মব সৃষ্টি করেছে। ডিসি সাহেব দেখেছে, তার হাতে ক্ষমতা ছিল যে মব করবে তার নমিনেশন বাতিল করে দেব, উনি কিন্তু সেটা করেনি। আর অন্তত 10টি অ্যাপিল আমি দেখেছি জাতীয় পার্টির খুবই তুচ্ছ গ্রাউন্ডে 10টি জায়গায় নমিনেশন বাতিল করা হয়েছে, যেগুলো ডিসি সাহেবের ক্ষমতা ছিল উনি কারেক্ট করে নিতে পারতেন। দুই ধরনের ডিসকোয়ালিফিকেশন থাকে, সার্টেন ডিসকোয়ালিফিকেশন ইজ নট কারেক্টেবল আর সার্টেন প্রবলেম কারেক্টেবল। হলফনামায় ভুল হয়েছে, নামের বানান ভুল হয়েছে, একটা পাতা দেননি, একটা বিবৃতি দেননি, ওটা অ্যাড করে নিলেই হলো। তো ওই যে ছোট ছোট টেকনিক্যাল মিস্টেকগুলোকেও ডিসি সাহেবরা আউট করে দিয়েছে। কারণ এই প্রার্থীর পক্ষে আবার ঢাকায় এসে আপিল করা, হিয়ারিং করা, অর্থাৎ এখানে একটা উৎসবটা পাচ্ছি না আমরা, কিন্তু ভোটের আবেশটা দেখতে পাচ্ছি না। তবে তারেক জিয়া সাহেবের 25 তারিখে আসার পরে একটা নতুন ডাইমেনশন, নতুন হিসাব নিকাশ, নতুন ছক সৃষ্টি হয়ে গেছে এবং তার নজির হচ্ছে জামাতের আমির সাহেব যখন ওনার সাথে দেখা করতে গেলেন বেগম জিয়ার মৃত্যুর কয়েকদিন পরে, ওনারা কিন্তু বলেছেন যে আমরা একসাথে দেশ চালাতে চাই। অনেক সাবমিসিভ মনে হয়েছে। এর আগ পর্যন্ত কিন্তু একটা অ্যাগ্রেসিভ, একটা ক্ষমতায় চলে যাওয়া, একটা বিএনপিকে টক্কর দেওয়া, সেরকম একটি ভাব ছিল। আর জাতীয় পার্টি থাকার কারণে এখানে একটা চমৎকার ত্রিমুখী ব্যালেন্স হয়ে গেছে। জামাত চাইলে এখন বিএনপিকে ব্ল্যাকমেল করতে পারবে না, এখনো ভোটের মাঠে জাতীয় পার্টি আছে। এই অসাধারণ জিনিসটা অটোমেটিক তৈরি হয়ে গেছে অর্গানিক। অসংখ্য ধন্যবাদ ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি আপনাকে। আরেকটা ব্রেকের সময় হচ্ছে, আরেকটা বিরতির সময় হচ্ছে। RI অ্যাঙ্গেল চ্যানেল স্কয়ার বার নিবেদিত দেশ সম্প্রতিকে দর্শক ফিরছে এক্ষুনি, সঙ্গে থাকুন। বিরতির পর স্বাগত আরেকবার, দেখছেন RIL অ্যাঙ্গেল চ্যানেল স্কয়ার বার নিবেদিত দেশ সম্প্রতিক। আমি সোনিয়া হক আপনাদের সাথে আছি। ভোটের চ্যালেঞ্জ, জোটের চ্যালেঞ্জ নিয়ে আজকে কথা বলছিলাম। আমার দুজন আলোচক আমার সাথে যুক্ত আছেন, ইঞ্জিনিয়ার শফিউল আলম তালুকদার এবং শহীদউদ্দিন মাহমুদ স্বপন, তারা দুজনেই আমার সাথে এখনো যুক্ত আছেন। আমি আবারও আলোচনাতে ফেরত যেতে চাই। এই যে জোটের চ্যালেঞ্জ, মানে ভোটের মাঠে জোট কতটুকু কাজে দেয়, সে বিষয়গুলো নিয়ে আমরা কথা বলেছি। মাঝখানে শামীম হায়দার পাটোয়ারি তার বক্তব্য দিয়ে গেছেন যে যেহেতু জাতীয় পার্টি এককভাবে নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছে এবং তারা কোনো জোটে যাচ্ছে না, সেক্ষেত্রে বিএনপি জামাত জোটের মাঝখানে একটা তৃতীয় মাত্রাও কিন্তু যুক্ত হয়েছে। কিন্তু মূলত লড়াইটা হচ্ছে বিএনপি এবং জামাত জোট, এই দুই জোটের মধ্যে। এ কারণেই সহিংসতা বা শৃঙ্খলা, আইন শৃঙ্খলার বিষয়টিও কিন্তু খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এই একটি প্রশ্ন নিয়েই আমি আপনাদের দুজনের কাছে যেতে চাই। শুরুটাই ইঞ্জিনিয়ার শফিউল আলম তালুকদার। খুব সুন্দর প্রশ্ন করেছেন আপনি। আমি অল্প কথায় শেষ করব, যদিও আপনার এই টক শোতে অনেক সময় গণতন্ত্র নিয়ে কথা বলার অনেক দিন ইচ্ছা থাকে, কিন্তু বলতে পারি না বিকজ অফ সময়ের কারণে। বর্তমান বিশ্বের গণতন্ত্রটা কি, কোথা থেকে আসছে এবং কোথায় কোথায় প্রচলিত আছে এবং এটাকে কিভাবে নার্চার করতে হবে, বা আমাদের এখানে লিডারশিপের যে জিনিসটা আছে, লিডারের উপর কিন্তু অনেক কিছু নির্ভর করে। এবং আমরা দেখতে পাচ্ছি আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের কাছে ইতিহাসের মহানায়ক হওয়ার একটা হাতছানি দেখতে পাচ্ছি। শুধু উনি যেভাবে চালাচ্ছেন সেটা শুধু যদি বজায় রাখতে পারেন, এবং উনি ওনার সামনে যে রোল মডেল দুটো আছে, একটা হলো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, একটা হলো তার নিজের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া। ওনার আপসহীনতা, দেশের জন্য ওনার জীবন উৎসর্গ করা এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে ডিসিপ্লিন, এই দুটা মিলে মানে ব্লেন্ড করে যদি উনি শুধু ফলো করে এবং নিজের মেধা যেটা আছে সেটা যদি কাজ করে, তা আমি মনে করি ইতিহাসে, বাংলাদেশ ইতিহাসে একটা নতুন মহানায়কের আবির্ভাব ঘটবে অতি শীঘ্রই। আর আপনি যে নির্বাচনের কথা বললেন,
প্রফেসর ইউনূসের, ডক্টর ইউনূসের এই ইন্টারিম গভর্নমেন্টের, এবং উনি যে 85 বছর বয়সে যে দায়িত্ব পালন করছেন, এবং এই জন্য আমরা ওনাদের মোবারকবাদ জানাই। এবং উনি যে কমিটমেন্ট করেছেন নির্বাচন হবে, 12ই ফেব্রুয়ারি নির্বাচন হবে, এটাতে অনেকে বলে যে 30% লোক এই পার্সেন্ট কোনো একটা ফেক নিউজ। এটা অনেকের সন্দেহ ছিল। এখন বাংলাদেশে নির্বাচন হবে কি হবে না এটা নিয়ে কোনো সন্দেহ নেই, নির্বাচন হবে, সুন্দরভাবে হবে। এবং যে জোট দুটো আছে, যা বিএনপির নেতৃত্বে জোট এবং জামাত ইসলাম নেতৃত্বে জোট, তারা দুইটাই খুব রেসপন্সিবল পার্টি, এবং দেশের স্বার্থে তারা ওই নির্বাচন নিয়ে মারামারি করবে এটা ভাবার কোনোই কারণ নেই। এটা আমি সেই দিনও বলেছিলাম একদিন যে এই দলগুলো কিন্তু রেসপন্সিবল পার্টি। তো ওরা যে আন্দোলনের হুমকি দিয়েছিল 8 দলের, কিন্তু আন্দোলনটি হয়নি। আমি বলছিলাম যে এটা হবে না, এটা একটা জাস্ট বার্গেনিং। এবং এই নির্বাচনও তাই, অনেক কিছু মনে হবে কিন্তু পিসফুলি নির্বাচন হবে, এবং কোনো মারামারি কাটাকাটি কিচ্ছু হবে না, এবং সুন্দর উৎসবমুখর পরিসর নির্বাচন হবে। এবং এইটাই আমাদের দেশের জন্য দরকার। এবং এই আত্মাহুতি এত কিছুর পরে যে নির্বাচনটা হবে, এটা দেশের স্বার্থে একটা গণতান্ত্রিক সরকার দরকার, এবং সেটাই ইনশাল্লাহ হতে যাচ্ছে। আমরা সেটার অপেক্ষায় আছি। অসংখ্য ধন্যবাদ ইঞ্জিনিয়ার শফিউল আলম তালুকদার, শহীদুদ্দিন মাহমুদ স্বপন। ওই একই প্রশ্ন আপনার কাছে, কারণ আইন শৃঙ্খলা পরিস্থিতির বিষয়টি খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, যেহেতু দুটি জোট এবং জোটের মধ্যে বিদ্রোহী প্রার্থীর বিষয়টিও চলে এসেছে। সাংঘর্ষিক হয়ে যায় কিনা ভোটের দিন পর্যন্ত পরিবেশটা, আপনি কতটুকু আশা রাখতে পারছেন? যেমনটি আশঙ্কা আমরা করছিলাম যে পরিস্থিতিটা যতটা ভয়াবহ দিকে যাবার এক ধরনের মনে হচ্ছিল, মানুষের ভিতরে শঙ্কা কাজ করছিল। এটা সত্য কথা যে তারেক রহমান সাহেব দেশে ফেরার পর দেশের রাজনীতির সহনশীল আচরণ করবার ক্ষেত্রে এক ধরনের দায়িত্বশীলতার জায়গাটা তৈরি হয়েছে বলে আমার মনে হয়। এখন প্রশ্ন হচ্ছে যে এটিকে কার্যকর করবার জন্য আগামী সময় রাজনৈতিক দলগুলো কি প্র্যাকটিস করে, কি বিহেভ করে, কীভাবে অ্যাড্রেস করে, সেটার উপর নির্ভর করবে। আরেকটি কথা যেটি বলতে চাইবো সেটা হচ্ছে যে একটা দেশকে গড়ে তোলবার জন্য বা গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য, যেমন তারেক রহমান সাহেব বলেছেন যে ওনার প্ল্যান আছেন, অনেকে প্ল্যান আছে দেশের জন্য, মানুষের জন্য। এটা খুব আশাবাদী হওয়ার বিষয়। একই সাথে এই কথাটা বলবার খুব ইচ্ছে হয় যে প্ল্যান থাকা, স্বপ্ন থাকা, একজন রাজনীতিবিদের, দেশপ্রেমিক রাজনীতিবিদের ভেতর থাকা, এটা দেশের মানুষকে আশা জাগায়। কিন্তু এই প্ল্যানটা বাস্তবায়ন করবার জন্য যে রাষ্ট্রযন্ত্র, রাষ্ট্রীয় যে কাঠামো, যেটিকে আমরা বলছি 54 বছর পর্যন্ত এটি ভেঙে চুরমার হয়ে গেছে, এবং গত 17 বছরে এটার আর কোনো অস্তিত্ব নেই, এটি ধ্বংসপ্রাপ্ত। এটিকে পুনর্গঠন করবার জন্য যে আইন কানুন, বিধিবিধান এবং সংস্কারের কাজগুলো করবার দরকার, এগুলো যদি না করা যায় তাহলে আপনার স্বপ্নটা যত বড়ই হোক না কেন, আপনার দেশপ্রেম নিয়ে কোনো প্রশ্ন তুলবার কোনো সুযোগে থাকলো না। কিন্তু আপনাকে পরিস্থিতি বাধ্য করবে, আপনার বিধিবিধান যেই পদ্ধতিটা এখানে বহাল আছে, সেই পদ্ধতিটাতে একটা উপনিবেশিক ব্যবস্থা এখানে বহাল আছে, সেই ব্যবস্থা আপনাকে বাধ্য করবে আপনি অতীতের শাসকেরা যেখানে গিয়ে পৌঁছে গিয়েছিল ঠিক তেমনি একটা জায়গায় আপনি পৌঁছে যেতে পারেন। সুতরাং এই যে স্বপ্নের বীজ বপন করার সাথে সাথে এই স্বপ্নের বীজকে বাস্তবে রূপায়ণ করবার জন্য রাষ্ট্রযন্ত্রের যে পুনর্গঠন দরকার, সেটি যেন করা হয়, সেটি হচ্ছে গুরুত্বপূর্ণ। সেটি না হলে আমাদের অতীতে আমাদের সব রাজনীতিবিদরা খারাপ ছিল এমন তো বলবার কোনো সুযোগ নেই। বেগম খালেদা জিয়া আজকে আমরা সকলে বলছি জাতির একটা আস্থার জায়গা ছিলেন, সত্যি আস্থার জায়গা ছিলেন। উনি বেঁচে থাকলে সেটা আরো বেশি ঐক্যবদ্ধ থাকার জায়গা ছিল, কিন্তু ওনার শাসন আমলের অনেক তৈরি বিচ্ছুতি ছিল, কিন্তু ওনার দেশপ্রেম নিয়ে প্রশ্ন ছিল না। ওই যে পদ্ধতি, পরিকল্পনা। অসংখ্য ধন্যবাদ শহীদুদ্দিন মাহমুদ স্বপন এবং ইঞ্জিনিয়ার শফিউল আলম তালুকদার। আজকে সময় একেবারে শেষ, আপনাদের দুজনকে ধন্যবাদ জানিয়ে শেষ করতে চাচ্ছি RIL অ্যাঙ্গেল চ্যানেল স্কয়ার বা নিবেদিত দেশ সাম্প্রতিক। ধন্যবাদ সবাইকে, শুভরাত্রি।